মাটি সুফলা নদী সুজলা মাটি সুফলা নদী সুজলা স্বপ্নের রঙে আঁকাই শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা ওই শ্যামল বাংলা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলা অনুষ্ঠানে। শুরুতে জানিয়ে রাখছি, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে বগুড়ার আওলাকান্দি চরাঞ্চলে কৃষির উন্নয়নের উপর বিশেষ প্রতিবেদন, নওগাঁয় তিতির ও টার্কি পাখি পালনের উপর মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে পুঁইশাকের বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়ে কৃষি টিপস। কৃষিপ্রধান দেশ বাংলাদেশ, কিন্তু দেশের এমন অনেক অঞ্চল আছে যেখানে এখনও পৌঁছায়নি কৃষি উন্নয়নের ছোঁয়া। তবে বর্তমানে সরকারি বেসরকারিভাবে এইসব অঞ্চলে, বিশেষ করে চর অঞ্চলগুলোতে কৃষক ও কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় বগুড়ার আওলাকান্দি চরাঞ্চলে চলমান M4C প্রজেক্টের বদৌলতে কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন পরিলক্ষিত হয়েছে। চর অঞ্চলের এইসব কৃষকরাও ফসল উৎপাদন করে লাভবান হচ্ছেন। প্রিয় দর্শক, শ্যামল বাংলার বিশেষ প্রতিবেদনে আজ আমরা দেখব বগুড়ার আওলাকান্দি চরাঞ্চলে কৃষির উন্নয়নের উপর বিশেষ প্রতিবেদন। চলুন বিশেষ প্রতিবেদনটি দেখে আসি। যমুনা নদীর রূপ পরিবর্তনে কখনো উত্তাল, কখনো শান্ত ঢেউ বদলে দেয় দুপাড়ের মানুষের জীবনযাত্রা। কখনো নদী ভাঙন বিলীন করে দেয় গ্রামের পর গ্রাম, কখনো আবার নদীর বুকে জেগে ওঠে বিশাল আয়তনের চর। যমুনা নদীর বুকে জেগে ওঠা চরগুলোর মধ্যে চর আকবোহাইল চরের কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকারি বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠান। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আওলাকান্দি ইউনিয়নের চর আকবোহাইল গ্রাম সহ আশেপাশের অনেক গ্রামের মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। কৃষি প্রধান আমাদের দেশের কৃষকেরা লাঙল নিয়ে মাঠে ছুটে যায় সকাল হলেই, আর এই চরাঞ্চলের কৃষকেরা তার ব্যতিক্রম নয়। মাছ ধরা যাদের প্রধান জীবিকা, তারা এখন স্থানীয় জনপ্রতিনিধি আর স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহযোগিতায় কৃষি বিষয়ক প্রশিক্ষণ সভার মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে কাজ করছেন। প্রশিক্ষণ নেওয়ার পর তারা নির্ধারিত বীজ ব্যবসায়ীদের কাছ থেকে ভালো বীজ সংগ্রহ করেন। পুরুষের পাশাপাশি মহিলারাও প্রশিক্ষণ নিয়ে বীজ ক্রয় করে চাষাবাদ করে আসছেন বিগত 2 বছর যাবৎ। আর এইসব কৃষাণীদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় যুবক মোহাম্মদ জিয়ারুল মণ্ডল। 40 জন কৃষক নিয়ে 2টা গ্রুপ করে 40 জন কৃষক নিয়ে কাজ শুরু করার পরে বা মাঝে মাঝে অনেক জায়গায় ডেমো প্লটও দিয়েছিলাম, মিরাকেলের, টাইটানের, এগুলোর ডেমো প্লটও ভালো ফলন পাওয়ার পর তারপরে বছরে এসে আমার হলো 12টি গ্রুপ, 266 জন কৃষক আমার সাথে কাজ করলো। তারাও ওই ভালো বীজ বা ভালো সার কীটনাশক দেওয়ার কারণে তাদের ফলন 20 থেকে 40-45 মণ পর্যন্ত ফলন আসার পরে এখন তো আমার ব্যবসারও উন্নতি। এই চরাঞ্চলে 2 বছর আগেও তেমন কোনো ফসলের চাষ হতো না, বা চাষ করেও ভালো ফসল উৎপাদন করতে পারত না কৃষকেরা। বর্তমানে স্বেচ্ছাসেবী সংস্থা আর স্থানীয়দের সহযোগিতায় কৃষকেরা বেশ ভালো ফসল উৎপাদন করে লাভবান হচ্ছেন। বগুড়ার এই চর আকবোহাইল চরাঞ্চলের কৃষকেরা ধান, পাট, ভুট্টা সহ বিভিন্ন ফসলের চাষ করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে নিয়েছেন আশানুরূপভাবে। আগে আমরা মাটি দিয়ে পাট জাগ দিছি, কালার নষ্ট হয়ে গেছে, দাম কম হয়েছে। এখন পলিথিন দিয়ে জাগ দেই, কালার সুন্দর হয়, অনেক 200 টাকা বেশি হয় মন করা। আমরা আশা করি M4C প্রকল্পের মাধ্যমে আমরা চর এলাকায় একটি স্থায়ী বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে পারবো, যেই বাজার ব্যবস্থাপনার মাধ্যমে চর এলাকার কৃষক পরিবারগুলো মানসম্পন্ন কৃষি উপকরণ ব্যবহারের সঠিক উপকরণগুলো ব্যবহার করতে পারবে, পাশাপাশি তাদের পণ্য সঠিক দামে বিক্রি করতে পারবে এবং তাদের
একটা সাস্টেনেবল বাজার ব্যবস্থাপনা গড়ে উঠবে, যেখানে M4C প্রকল্প না থাকলেও বিভিন্ন কোম্পানিগুলোর সাথে একটা স্থায়ী ব্যবসায়িক সম্পর্ক তৈরি হবে এবং তাদের কোম্পানি এবং চর এলাকার কৃষক পরিবার উভয়ই লাভবান হবে। তাদের ফলে এই চর এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। তবে এই চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল নির্মাণ সহ রাস্তাঘাটের উন্নয়ন হলে কৃষকেরা আরও এক ধাপ এগিয়ে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠান নাই আমাদের এলাকা, যদি আমাদের মা বোন এবং কোনো অসুস্থ রোগী টিগি হয়, কোনো হাসপাতাল নাই, চিকিৎসার জন্য বগুড়া যাওয়া লাগে অথবা ওই সাইরাকান্দি যাওয়া লাগে। আর এই কৃষকদের সাথে কণ্ঠ মিলিয়ে কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সুইস কন্ট্রাক্ট, প্র্যাকটিক্যাল অ্যাকশন এবং সরকারি প্রতিষ্ঠান RDA। গরিব মানুষগুলোকে নিয়ে আমাদের কাজ, এজন্য বাংলাদেশ সরকার এবং SDC সহযোগিতায় আমরা একটা প্রকল্প বাস্তবায়ন করছি। এই প্রকল্পের সংক্ষিপ্ত নাম হলো M4C। পাট, ভুট্টা, গম, মরিচ এই ফসলগুলোর উন্নয়ন এবং কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং এগুলোর গুণগত মান উন্নয়ন, শুধু উৎপাদন উন্নয়নই নয়, গুণগত মান উন্নয়নেও আমরা কাজ করছি এবং এর সাথে বাজার ব্যবস্থাপনায় আমরা প্রাইভেট সেক্টরকে যুক্ত করছি। বাংলাদেশের বড় বড় সব প্রাইভেট কোম্পানিগুলোকে আমরা চরে নিয়ে গেছি এবং ফাইনালি আমাদের একটা চিন্তা রয়েছে যে চরে আমরা সার্ভিস এবং ইনভেস্টমেন্ট এই দুটাকে নিয়ে যাব, যাতে করে এই গরিব মানুষগুলো তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। 5 বছর মেয়াদী এই প্রকল্পটির নাম M4C। আমরা M4Cর সাথে, M4C হচ্ছে সুইস কন্ট্রাক্টের একটা প্রজেক্ট, তার মাধ্যমে চরাঞ্চলে গিয়ে কৃষকদেরকে কৃষি উপকরণ নিয়ে, কৃষির আধুনিক ফলন নিয়ে ওনাদের সাথে কথা বলি এবং কৃষকদের মাঝে গুণগত মানসম্পন্ন পণ্যসমূহ কীভাবে পৌঁছানো যায় সেজন্য কৃষি উপকরণ ব্যবসায়ীদের সাথেও আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি। যার ফলে হচ্ছে কি যে কৃষকরা, চরাঞ্চলের কৃষকরা বিশেষ করে, যে তাদের উৎপাদিত ফসলের গুণগত মানসম্পন্ন হচ্ছে এবং অধিক ফলন পাচ্ছে এবং এই অধিক ফলন বিক্রি করে তারা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটাচ্ছে। এমনিভাবে যদি দেশের সব চরাঞ্চলের কৃষকদের পাশে দাঁড়ানো যায়, তাহলে চরাঞ্চলের প্রতিটি জমিতে চাষাবাদ শুরু হবে ব্যাপকভাবে। আমাদের মূলত কাজ হচ্ছে চর এলাকায় যারা কৃষকরা ভুট্টা, পাট, মরিচ, বাদাম বা অন্যান্য শস্য উৎপাদন করছে, তাদের উৎপাদন আরও কিভাবে বৃদ্ধি করা যায়, কিভাবে ওখানে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান যারা আছে ওখানে আরও ভালোভাবে তাদের সেবা দিতে পারে, এটা নিয়ে কাজ করা। আমাদের প্রজেক্টের আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে যে এই যে সেবাগুলা চড়ে যাচ্ছে না বা যে সেবাগুলোর জন্য কৃষকরা প্রতারিত হচ্ছে, সেই সেবাগুলো কিভাবে ভালোভাবে বাজারজাত এবং ভালোভাবে বীজ অথবা অন্যান্য যে পণ্য কৃষকের প্রয়োজন হয় সেটা আরও ভালোভাবে কৃষকের কাছে পৌঁছাতে পারে। তার সাথে আমরা চেষ্টা করি কিভাবে আনুষঙ্গিক চরের আশেপাশে যারা ব্যবসায়ীরা আছে ওরা চরের কৃষকদের সাথে আরও কিভাবে বাজারজাত ব্যবস্থাপনা করতে পারে। প্রিয় দর্শক, চর অঞ্চলের এই কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে আমাদের সাহায্যের হাত প্রসারিত করতে পারলে দেশ এগিয়ে যাবে আরও এক ধাপ। অনাবাদি জমি চাষ করে কৃষিক্ষেত্রে পরিবর্তন আনা সম্ভব। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেব এখন, আর বিরতির পর আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলায় থাকছে নওগাঁয় তিতির ও টার্কি পাখি পালনের উপর মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে পুঁইশাকের বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়ে কৃষি টিপস। বিরতির পর সবাইকে স্বাগত আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলায়। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে নওগাঁয় তিতির ও টার্কি পাখি পালনের উপর মূল প্রতিবেদন। নওগাঁর শালুকা গ্রামের আলহাজ মোহাম্মদ জিল্লুর রহমানের নাফি পাখি সংগ্রহশালায় রয়েছে নানা প্রজাতির পাখি। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পাখি হলো তিতির ও টার্কি পাখি। এই পাখির পালন তেমন পরিলক্ষিত হয় না আমাদের দেশে, তবে তিতির ও টার্কি পাখি পালন করে আমাদের দেশের ডিম ও মাংসের চাহিদা পূরণ করা সম্ভব। প্রিয় দর্শক, এই তিতির ও টার্কি পাখি নিয়ে সাজানো হয়েছে আমাদের এবারের মূল প্রতিবেদন পর্ব। তাহলে চলুন মূল প্রতিবেদনটি দেখে আসি। আমাদের দেশে বিপন্নপ্রায় একটি পাখির নাম
তিতির পাখি। যদিও বহু প্রাচীনকালে বনে জঙ্গলে এই তিতির পাখির অবাধ বিচরণ ছিল, কিন্তু একটি সময় এসে এই তিতির পাখি গৃহপালিত পশু পাখির তালিকায় স্থান করে নেয়। শখের বশে অনেকেই এই তিতির পাখি পালন করত। সাধারণত তিতির পাখি 3 ধরনের হয়: কালা তিতির, বাঁদা তিতির ও মেটে তিতির। এই গৃহপালিত তিতির পাখি ওজনে 2 কেজি পর্যন্ত হয়ে থাকে। একটি জরিপে দেখা যায় এই তিতির পাখি ছাড়া অবস্থায় অর্থাৎ বনে জঙ্গলে থাকা অবস্থায় 1 বছরে ডিম দেয় 50 থেকে 70টি। তবে পারিবারিকভাবে বা খামারে এই তিতির পাখি ডিম দেয় 150 থেকে 160টি। আর এই তিতির পাখি বাণিজ্যিকভাবে পালন করছেন নওগাঁর নাফি পাখি সংগ্রহশালার মালিক মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী। ঘুরে ঘুরে দেখালেন তার তিতির পাখির খামারটি। এই খামারে প্রায় 1000 তিতির পাখি আছে এবং প্রতিদিনই এই তিতির পাখির খামার থেকে ডিম সংগ্রহ করা হয়। তিতির পাখির পরিচর্যা করার জন্য স্থানীয় কয়েকজন নিম্ন আয়ের মানুষও নিয়োগ করেছেন তিনি, যারা এই পাখি সংগ্রহশালার পাখিদের দেখভাল করেন। আমি এখানে 3 বছর থেকে কাজ করি। আমি লেখাপড়া মাঝে মাঝে এখানে কাজ করে থাকি। আমি এখানে কাজ করে যে উপার্জনটা করি তা দিয়ে আমার লেখাপড়া খরচ চলে এবং আমার পরিবারকে কিছু হেল্প করি। তো আমি এখানে কাজ করে অনেক কিছু শিখেছি, যে টাকা পয়সা উপার্জন করে আমি যেন এরকম একটা ফার্ম তৈরি করতে পারি। এই জন্য আমি চেষ্টা করে রাখছি। এই নাফি পাখি সংগ্রহশালায় আরও আছে বিরল প্রজাতির টার্কি পাখি। মেলিয়া গ্রিডিডেই পরিবারের এই ধরনের বৃহদাকৃতির পাখি এটা। টার্কি পাখির বাচ্চা দেখতে মুরগির বাচ্চার মতো হলেও পরিপূর্ণ বয়সে বদলে যায় আকৃতি ও চেহারা। যদিও এই টার্কি পাখি মধ্য আমেরিকা ও উত্তর আমেরিকার বনাঞ্চলে বসবাস করত, কিন্তু বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই এই টার্কি পাখি গৃহপালিত পশু পাখির মতো পালন করা হচ্ছে। পুরুষ টার্কি মাথা ন্যাড়া হয় আর উজ্জ্বল লাল রঙের হয়, কখনো কখনো সাদা কিংবা উজ্জ্বল নীলাভ রঙেরও হয়ে থাকে। একটি পুরুষ টার্কির ওজন হয় প্রায় 10 কেজি বা 22 পাউন্ড। মূলত আমরা টার্কি এবং তিতিকে একই ধরনের খাবার দিই। মূলত এদের খাবার আমরা কলমি শাককেই গরমকালে ইউজ করছি এবং শীতকালে আমরা বাঁধাকপি ব্যবহার করি এদের জন্য। তারপরে দানাদার খাদ্য হিসেবে ধান, গম, সূর্যমুখীর বিচি, ঘাসের বীজ, পাথর, ঝিনুক, তিল এবং উদ্ভিজ প্রোটিনের চাহিদা মেটানোর জন্য আমরা হিংটি বলে একটা খাদ্যশস্য পাওয়া যায়, সেটা ইউজ করি। কিংবা এর বদলে আপনারা মসুরের ডালও ইউজ করতে পারবেন। আর অ্যানিমেল প্রোটিন হিসেবে আমরা শুটকি মাছ এখানে ব্যবহার করছি। স্ত্রী টার্কি আকারে অনেক ছোট হয় এবং বছরে 70 থেকে 80টি ডিম দেয়। এই টার্কি পাখি সবসময় সতর্ক থাকে তাদের ডানা ও পেখম মেলে। যখন ডানা মেলে দেয় তখন দেখতে চমৎকার লাগে, আর সে কারণেই উত্তর আমেরিকায় এই টার্কি পাখি খেলাধুলার কাজে ব্যবহার করা হয়। লালন পালন পদ্ধতি অত্যন্ত সহজ এবং সীমিত খরচে করা যায়। যেরকম আমরা লিটার হিসাবে বালুই ব্যবহার করেছি, যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, যে কোনো পরিবেশে এটা লালন পালন করা যায়। যেরকম একসাথে আমি অনেক কিছুই পালন করছি, টার্কি, তিতি, পাখি, কবুতর। এখানে সাধারণত যদি কোনো ডিজিজ দেখা যায়, সকলকেই আমি একই রকম ওষুধ দিয়ে একটা অ্যান্টিবায়োটিকের কোর্স করাই। পাখিপ্রেমী মানুষটি তিতির ও টার্কি পাখি পালন সম্প্রসারণের জন্য নিজস্ব হ্যাচিং মেশিনে বা ইনকিউবেটরে ডিম রেখে বাচ্চা ফোটান। নির্দিষ্ট তাপমাত্রায় তিতির পাখির বাচ্চা ফোটে 20 দিনে আর টার্কি পাখির বাচ্চা ফোটে 28 থেকে 30 দিনে। এটা সাধারণ মুরগির চেয়ে একটু আলাদা। আমাদের তিতির বাচ্চা বের হয় 24 দিনে এবং টার্কির বাচ্চা বের হয় 28 দিনে। যেহেতু আমরা বালু ইউজ করি, এখানে অ্যামোনিয়া গ্যাস একদমই নেই। এটা অত্যন্ত সুস্বাস্থ্যকর এবং মানে আর্থিক যে ব্যয় হয় সেটা অনেকটা কমানোর জন্য সাহায্য করে। পদ্ধতিটা এক, কিন্তু আমাদের দেশের যে মেশিনগুলো পাওয়া যায় এটা অনেকটা বড় মেশিন। এখানে 17,000 থেকে শুরু করে 60,000 পর্যন্ত ইনকিউবেটর পাওয়া যায়। তা আমি যেটা তৈরি করেছি এখানে, এটা শুধু আমার যে প্রয়োজন, আমার যতটুকু প্রয়োজন 1000 ডিমের ক্যাপাসিটি এতে আছে। আমি যেহেতু এখানে ডিম থেকে বাচ্চাও ফুটাচ্ছি, তারা আমার এখান থেকে বাচ্চা কালেকশন করে আমার কাছে সকল প্রকার পরামর্শ পাবে। আলহাজ মোহাম্মদ জিল্লুর রহমানের মতো যদি দেশের আরও অনেকে বিলুপ্তপ্রায় ও বিরল প্রজাতির তিতির ও টার্কি পাখি পালন করেন, তাহলে দেশের মাংসের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এইটা আপনার একটা নতুনত্ব হিসাবেই দেখতে হবে। পোলট্রির, লেয়ার মুরগির পাশাপাশি টার্কি, তিতির, এটা আমাদের মাংস উৎপাদনের বৈচিত্র্য নিয়ে আসবে।
সুপ্রিয় দর্শক, তিতির ও টার্কি পাখি বাণিজ্যিকভাবে অথবা পারিবারিকভাবে পালন করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন আপনিও। নিজেদের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে অর্জন করা যাবে বৈদেশিক অর্থ। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে পুঁইশাকের বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়ে কৃষি টিপস। প্রিয় কৃষক, আপনি আপনার জমিতে পুঁইশাক চাষ করে ভালো পুঁইশাক উৎপাদন করতে পারেন না অনেক সময়, কারণ আপনার ক্ষেতের পুঁইশাক বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। পুঁইশাকে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, আর এই সব রোগ থেকে কিভাবে মুক্তি পেতে পারেন সে বিষয়ে টিপস দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর বাহাদুর মিয়া। তো চলুন তার টিপসটি দেখে আসি। পুঁইশাক আমাদের অতি প্রিয় শাক, বাজারে সবসময় পাওয়া যাচ্ছে এখন, কিন্তু বাজারে গেলে আমরা দেখি পুঁইশাকের একটি মারাত্মক রোগ, যেটা অনেকগুলো লাল দাগে আমরা দেখতে পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই রোগটি, যে পাতা পুরোটাই দাগে ভর্তি হয়ে গেছে। এরকম শাক বাজার নিলে অনেকেই কিনতে চাইবে না এবং কৃষক ভাইয়েরা অনেক ক্ষতির সম্মুখীন হয়। তা আমি কিন্তু এটার দমনের জন্য কোনো ঔষধের কথা বলবো না, কারণ শাক আমরা সরাসরি খাই, এখানে ঔষধ দেওয়া যাবে না। আমি শুধু বলবো যে আপনারা আগামী বছর যখন পুঁইশাক করবেন বেশি করে গোবর এখানে দিবেন, অথবা আমাদের এখানে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বায়ো পেস্টিসাইড পাওয়া যায়, সেই বায়ো পেস্টিসাইড যদি আপনি ব্যবহার করেন তাহলে এই দাগটি হবে না। এবং যে রাসায়নিক ঔষধ দেওয়ার জন্য যে ক্ষতি হয় আমাদের, সেটার থেকে আমরা রেহাই পেতে পারি। পুঁইশাকের আরেকটি রোগ আছে, আমি এই মুহূর্তে দেখাতে পারছি না। সেই রোগটি হচ্ছে গোড়া পচে যায় এবং গাছ পুরোটা আস্তে আস্তে মরে যায়। এই রোগটি হলে কিন্তু ঔষধ আপনি দিতে পারি। গোড়ার মাটির সাথে প্রতি গাছে 10 গ্রাম করে বায়ো পেস্টিসাইড দেন, অথবা ছাই দেন এবং 1 মুঠ করে গোবর, পচা গোবর দিবেন, দেখবেন যে আপনার গাছ ভালো হয়ে গেছে। প্রিয় কৃষক, ডক্টর বাহাদুর মিয়ার পরামর্শ কাজে লাগাতে পারেন, আশা করি সুফল পাবেন। সুপ্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা, সম্ভাবনা, মতামত, পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি, গরু, ছাগল সহ ফুল, ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা। পাবেন সচিত্র প্রতিবেদনে উত্তর। আমাদের কাছে লিখবার ঠিকানা: আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, শ্যামল বাংলা, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন করতে পারবেন 963203 থেকে 4 পর্যন্ত এই নাম্বারে। ইমেল করতে পারবেন shyamolbangla@banglavision.tv। SMS করতে পারবেন SB লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে 100 নম্বরে। খনার বচন আছে: 16 চাষে মূলা, তার অর্ধেকে তুলা, তার অর্ধেকে ধান, বিনা চাষে পান। অর্থাৎ মূলা চাষের জন্য জমি 16 বার চাষ দিতে হয়, তুলার ক্ষেত্রে 8 বার এবং ধান চাষের জন্য 4 বার জমি চাষ দিতে হয়। পান চাষ করতে হলে জমিতে চাষ না দিলেও চলে। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই, দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড শ্যামল বাংলার আগামী পর্বে দেখবেন বেইজিং জাতের হাঁস পালনের ওপর বিশেষ প্রতিবেদন। আদার সাথে সাথী ফসল হিসেবে কলার চাষ নিয়ে মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে ডাক কলেরা রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার নিয়ে কৃষি টিপস।